দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন তারেক শি বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস। তিস্তা মহাপরিকল্পনায় সহায়তার আগ্রহী বেইজিং। শোকের মিছিলে কারবালার বিয়োগান্তক ঘটনা স্মরণে মাতম। পবিত্র আশুরায় সারা দেশে তাজিয়ায় মানুষের ঢল। অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। গুম খুনে জড়িতদের দ্রুত বিচারে কাজ করছে সরকার। ভুক্তভোগী পরিবারকে সহায়তার আশ্বাস এলজিআরডি মন্ত্রীর। জনকল্যাণমূলক উদ্যোগ নিলে সহযোগিতা করবে বিরোধী দল। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বাড়ছে লাশের মিছিল। নিহতের সংখ্যা বেড়ে 235। ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে অপ্রাণ চেষ্টা। অভিযানে অংশ নিচ্ছে বিভিন্ন দেশ। এবং বিশ্বকাপে অঘটন, জার্মানিকে হারিয়ে 2 দশক পর নকআউটে ইকুয়েডর। কুরাসাওকে হারিয়ে পরের রাউন্ডে আইভরি কোস্ট। দাপটে জয় নেদারল্যান্ডসের। জাপান সুইডেন ম্যাচ 1-1 গোলে ড্র। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকও করেন প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনায় রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকার পাশাপাশি ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে আগ্রহ প্রকাশ করেছে চীন। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা ও বাংলাদেশিদের জন্য চীনে মেডিকেল ভিসা চালু করতে চায় বেইজিং। বৈঠকের পর ব্রিফিংয়ে এই কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা। বলেন, প্রধানমন্ত্রীর ঐতিহাসিক চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হলো। মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। আত্মমর্যাদা ও সম্মানের উপর দাঁড়িয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার নতুন বার্তা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার আর বহুমাত্রিক বাণিজ্য সহযোগিতার নতুন ভিত গড়ার অধ্যায় রচিত হলো বেইজিং সফরে। মুখোমুখি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হলে 2 শীর্ষ নেতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দুদেশের দ্বিপাক্ষিক বৈঠক। এতে উপস্থিত ছিলেন ঢাকা বেইজিংয়ের নীতি নির্ধারকরা। আলাদাভাবে একান্ত বৈঠকও সেরেছেন 2 নেতা। মাননীয় প্রধানমন্ত্রীর 4 দিনের সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, এ সফর শুধু ঐতিহাসিকই নয়, বরং নতুন দিগন্তের সূচনা। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে ঢাকার পাশে থাকবে বেইজিং। বন্ধনটা শুধু সীমিত টেম্পোরারি থাকবে না, it will be a long-term commitment of the People's Republic of China under the leadership of President Xi Jinping, যে একটা long-term commitment থাকবে বাংলাদেশের উন্নয়নে। রোহিঙ্গা ইস্যু is a top national security concern. তো প্রথম উদ্যোগ যে নিতে হবে, আমরা নিব as a democratic government, as an elected government of Bangladesh, from a position of strength, we will speak to the government of Myanmar. এদিকে মিয়ানমারকে সংযুক্ত করে ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে চীন আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মাহাদি আমিন। বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহযোগিতা করতে চায়। কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো। তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। চীন ভিসা প্রসেসিং ইজি করবার মাধ্যমে এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশি যারা বিদেশে চিকিৎসা করতে চান তাদের জন্য দ্বার উন্মোচন করতে ইচ্ছুক। প্রধানমন্ত্রীর এই চীন সফরে অর্জন কি জানতে চাইলে উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হয়েছে এই সফরে। বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে এবং তার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হবে। এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানানমেন স্কয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে শ্রদ্ধা জানান বীর বিপ্লবীদের। চীনে প্রধানমন্ত্রীর 4 দিনের সফরে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় ছিল না, যেখানে ছিল ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আশ্বাস। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন যেমন সহযোগিতা করবে, তেমনি ঢাকা, বেইজিং এবং মিয়ানমারকে একযোগে সংযুক্ত করে ইকোনমিক করিডোর করতে চায় চীন সরকার। সে প্রত্যাশাও এসেছে এই সফরের মধ্য দিয়ে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, বেইজিং, চীন। চীনের সঙ্গে এক গুচ্ছ সমঝোতা সই এবং সম্পর্ক উন্নয়নে 2 দেশেরই লাভ দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের আভাস স্পষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার বার্তা এলেও ভবিষ্যতে
কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষায় চ্যালেঞ্জ দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হাসান ওয়ালির রিপোর্টে বিস্তারিত। সরকার গঠনের পর প্রথমবারের মতো চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির শীর্ষ নেতাদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বাংলাদেশের সরকার প্রধান। বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, উন্নয়ন কর্মকাণ্ড, কৃষি বাণিজ্য সহ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতায় সম্মত ঢাকা বেইজিং। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বিনিয়োগ কার্যালয় খুলে বাণিজ্য সহজ করতে চায় বাংলাদেশও। স্বাক্ষরিত সমঝোতাগুলো দুই দেশের জন্যই লাভজনক বলছেন বিশ্লেষকরা। তাদের মতে কারিগরি সহায়তার বাইরেও আর্থিক সম্পর্কের দিক থেকে বিশেষ গুরুত্ব আছে বেইজিং এর। ভূরাজনৈতিকভাবে লোভনীয় একটা অবস্থান বাংলাদেশের, যেখানে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগর অ্যাক্সেস পাওয়া সম্ভব চীনের জন্য। এখানে বাণিজ্যের সম্ভাবনা আছে। চীনও কিন্তু আসলে চ্যারিটির দোকান খুলে বসেনি, চীনও কিন্তু বিক্রি করতে চায়। তার অনেক সারপ্লাস ক্যাপাসিটি আছে, সারপ্লাস টাকা পয়সা আছে, সারপ্লাস তার নো হাও আছে, এগুলো সে ব্যবহার করতে পারে। কাজে এটা একটা চীনের দিক থেকে তারা হয়তো বা দেখছে এটা খুবই উইন উইন একটা এনগেজমেন্ট। আমরা আশা করছি যে চীনের দিক থেকে শুধু যে সহযোগিতার যে আশ্বাস পাওয়া যাচ্ছে সেটি শুধু কারিগরি সহযোগিতা না, সেখান থেকে হয়তো বা অর্থ পাওয়া যাবে। তারেক রহমানের গৃহীত পদক্ষেপে পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আসছে বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। নিজেদের স্বার্থ প্রাধান্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ভারসাম্য রাখাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। We are also hostage to different powers pushing us. কেন? Historically, আমাদের location has given us importance. We have to balance কোনটা কিভাবে করব যে one does not negatively impact on the other. তারেক রহমান concern is জাতীয় স্বার্থ আমি কিভাবে প্রিজার্ভ করতে পারবো, কিভাবে এগিয়ে নিতে পারবো। And I'm sure he'll take his decisions in keeping with that. শীর্ষ পর্যায়ের এসব বৈঠকের সার্বিক সফলতা নিশ্চিতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদেরও সক্রিয় ভূমিকা রাখার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, পবিত্র আশুরায় শোকের মিছিলে কারবালার বিয়োগান্তক ঘটনা স্মরণে মাতম। পুরান ঢাকার হোসনি দালান থেকে বের হয়ে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল প্রতীকীভাবে তুলে ধরা হয় কারবালা প্রান্তের মর্মান্তিক দৃশ্য ও ইয়াজিদের নির্মমতা। অন্যের কাছে মাথা নত না করার প্রত্যয় মিছিলে অংশগ্রহণকারীদের। 1400 বছর পেরিয়ে গেলেও কারবালার শোক যেন আজও অম্লান। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের আত্মত্যাগের স্মরণে 10 মুহররম শুক্রবার সকালে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। মাতম আর শোকগাথার মধ্য দিয়ে স্মরণ করা হয় কারবালার সেই নির্মম হত্যাকাণ্ড। কালো পোশাক পরে মাথায় কালো পতাকা বেঁধে এবং খালি পায়ে হাজারো মানুষ শোক মিছিলে অংশ নেন। মিছিলে দেখা যায় শোকের প্রতীক আলম, নিশান ও দুলদুল ঘোড়া। হযরত ইমাম হোসেন আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, আমাদের জন্য যে শিক্ষাটা রেখেছেন, তা হচ্ছে গিয়া জুলুম এবং জালিমের সামনে মাথা নত না করা। আমার নবীর যে প্রিয় নামাজটা ছিল ইমামে হুসাইন, সে কি করছে আমাদের জন্য, এই দিনটা আসলে সবাই জানতে পারে। শোক, ইতিহাস ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর এই মিছিল বহন করে পুরান ঢাকার দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যবাহী প্রতীকী শোকের আয়োজনের মধ্য দিয়ে কারবালার ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কথা জানান আয়োজক ও অংশগ্রহণকারীরা। ইমাম হুসেন আলাইহিস সালাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে ভালোর পথে থাকার জন্য, এবং কোরআনও আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমরা ভালো পথে থাকবো। আজকের এই দিনে বিশেষ মেসেজটা হলো যাতে আমরা সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম প্রতিরোধ করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে শান্তি, সুষ্ঠু শান্তি শৃঙ্খলা ও একটি সুন্দর সমাজ গড়ার প্রতি ব্যত্যয় করি আজকের এই দিন থেকে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী 1400 বছর পূর্বে মুহররমের 10 তারিখে ইরাকের কারবালায় ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারের সদস্যরা। সেই ঘটনার স্মরণেই শতাব্দীর পর শতাব্দী ধরে পালিত হয়ে আসছে আশুরা। হোসেনি দালান থেকে শুরু হওয়া মিছিলটি পুরান ঢাকার বকশীবাজার, আজিমপুর ও নিউ মার্কেট হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়। কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে যে আত্মত্যাগের ইতিহাস রচিত হয়েছিল, মানুষ আজও তা শ্রদ্ধা ভরে স্মরণ করে। সময়ের পরিক্রমায় তাজিয়া মিছিল পরিণত হয়েছে ঐতিহ্যের প্রতীকে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।
গুম খুন সহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত বিচারে কাজ করছে সরকার, কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুক্তভোগীর পরিবারকে ভাতা দেওয়ার আশ্বাসও দেন মন্ত্রী। এদিকে 1 বছরের মধ্যে গুম সংক্রান্ত অপরাধের বিচার কাজ শেষ করার প্রত্যয় জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা। আমাকে পানি খেতে দেওয়া হয় নাই 4 দিন। নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস 26শে জুন। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে অংশ নেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমসহ নানাভাবে নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা। তুলে ধরেন নিজেদের দুঃসহ অভিজ্ঞতা, দাবি করেন রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিপূরণ আর ন্যায্য বিচারের। আমার সাথে আমার বাবার মাত্র একটা ছবি ছাড়া আর কোনো স্মৃতিও নেই, যেখানে একজন সুস্থ মানুষ 5 মিনিট থাকলে সেও অসুস্থ হয়ে যাবে। ওই সেলে আমার বাবা, আমার চাচুরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকেছে। আমরা যা হারিয়েছি সেটার কোনো বিনিময় হয় না, সেটার কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমরা প্রতিশোধ চাই না, কিন্তু আমরা বিচার চাই। বিচার যদি না হয় পরবর্তীতে এই কাজগুলো আবার ফিরে আসবে। প্রথম দাবি অ্যাকাউন্টেবিলিটি, যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আমরা যারা ভিকটিম আছি তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। এ সময় 1 বছরের মধ্যে গুম সংক্রান্ত অপরাধের বিচার শেষ করার প্রত্যয় জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আমাকে যদি আল্লাহ 1 বছর বাঁচিয়ে রাখে, এই 1 বছরের মধ্যে অন্তত মায়ের ডাকের যে গুম বা অপহরণের শিকার যে পরিবারগুলো, এই 1 বছরের মধ্যে সমস্ত বিচার আমি ইনশাল্লাহ শেষ করব। আলোচনায় মানবাধিকার কমিশনকে শক্তিশালী, গুমের শিকার ভুক্তভোগীদের জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের পরামর্শ দেন ডেপুটি স্পিকার। যারা ভিকটিম আছেন এবং মেম্বার অফ পার্লামেন্ট আছেন, তারা অফকোর্স অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের সাথে কথা বলে সংসদে একটা সংসদীয় স্পেশাল কমিটি করতে হবে। ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি আসছে, বাজেট বাড়ানোর দাবি আসছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গুম খুনে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতে সব ধরনের সহায়তা করবে সরকার। ভুক্তভোগীদের পরিবারকে ভাতা দেওয়ার বিষয়েও আশ্বাস দেন তিনি। ভয়াবহ যে লোকটা এই রিয়া, সে ধরা পড়েছে, তার বিচার হচ্ছে। আরেকজন ধরা পড়েছে দুবাইতে, বেনজির। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেকটা ধরা পড়বে, প্রত্যেকের বিচার হবে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গুমের মতো অপরাধের আর পুনরাবৃত্তি চায় না সরকার। আমরা আর এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর দাবি নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ পর্যন্ত দেশটি থেকে একজনকেও পুষিন হতে দেয়নি সরকার। যেখানে অবৈধভাবে বাংলাদেশে থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দেওয়ার আহ্বান তার। বলেন, ভারতে গ্রেফতার ওসমান হাদির হত্যাকারীদের ফেরত এনে তদন্তের পর দ্রুতই চার্জশিট দেওয়া হবে। মাদক নিয়ন্ত্রণে শীঘ্রই বিদ্যমান মাদক আইন সংশোধনের মাধ্যমে ডিএনসি কর্মকর্তাদের হাতে আধুনিক অস্ত্র দেওয়ারও সহ আইনে কঠোর ব্যবস্থা রাখা হবে বলেও জানান মন্ত্রী। প্রতিবেশী দেশ থেকে পাচার হয়ে আসা বিভিন্ন ধরনের মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে দেশ জুড়ে। বর্তমানে মাদকের সঙ্গে জড়িয়ে আছে দেশের প্রায় 82 লাখ মানুষ। এমন বাস্তবতায় দেশব্যাপী পালন করা হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। শুক্রবার সকালে রাজধানীর রমনা পার্কের সামনে থেকে মাদক বিরোধী এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, মাদক নিয়ন্ত্রণে শিগগিরই আইন সংশোধনের মাধ্যমে ডিএনসি কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেয়া হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তার কর্মকর্তারা পুলিশের মতো, কিন্তু হাতে অস্ত্র নাই। উপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধন, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা উন্নত ল্যাবরেটরি স্থাপনের প্রস্তাব আমরা করেছি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওসমান হাদির হত্যাকারী হিসেবে ভারতে গ্রেপ্তার 3 জনকে ফেরত এনে তদন্ত শেষে চার্জশিট দেওয়ার কাজ করছে সরকার। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন
ভারত সরকার গ্রেফতার করেছে। আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। তদন্ত সম্পন্ন করে আমরা যথাযথভাবে চার্জশিট প্রদান করতে পারবো। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর দাবি নাকচ করে মন্ত্রী জানান, এখন পর্যন্ত একজনকেও পুশিন হতে দেওয়া হয়নি। আমাদের কাছেও আপনাদের এই যে সংখ্যা উল্লেখ করছেন সেরকম কোনো সংখ্যা নাই। আমরা একজনকেও পুশিন হতে দেয়নি। সেখানে অবৈধভাবে বাংলাদেশি থাকলে তাদের পরিচয় শনাক্ত করার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দেওয়ার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে মেহেরপুর সীমান্ত দিয়ে আজও 3 জনকে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। বিজেপির বাধায় ফেরত যেতে বাধ্য হয়েছে তারা। ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তের শূন্যরেখায় 136 মেইন পিলারের কাছে কাঁটা তারের গেট দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে শূন্যরেখায় অবস্থান করে তারা। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ওই 3 জনকে ভারতে ফেরত নিয়ে যায় বিএসএফ। সরকার গণরায়কে উপেক্ষা করেছে অভিযোগ করে জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি আদায় ও বাস্তবায়নে বিরোধী দল সংসদের ভেতর এবং বাইরে সমানভাবে ভূমিকা রাখবে। সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন সরকার জনকল্যাণমূলক উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে, তবে গণবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদ এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে জনগণকে ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরবর্তীতে দুনিয়াতে যাদেরই আগমন ঘটেছে তারা সকলেই এই দুজনের বংশ। প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। জনগণ শুধু হতাশ নয়, ক্ষুব্ধ। প্রথমত তাদের ভোটের মূল্যায়ন কেন করা হলো না? ইতিমধ্যে এই দাবি বাস্তবায়নের জন্য 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এটা কোনো দলের জন্য নয়, কোনো ঐক্য জোটের জন্যও নয়, এই দাবি জনগণের জন্য। এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি বাস্তবায়িত হতে হবে। সময় সংবাদে আরো থাকছে। ছুটির দিনে রাজধানীর সবজির বাজারে স্বস্তি, বেশিরভাগ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। স্থিতিশীল মুরগির দাম ওঠানামা নেই মাছ বাজারেও। চব্বিশ ঘন্টায় আরও 4 জনের মৃত্যুতে হামে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 700। বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তদের হার না কমায় এখনও হাম পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টিতে ভোগা যাবে না। সেই সঙ্গে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করে পরিকল্পনা মতো হাম পরিস্থিতি মোকাবেলার পরামর্শ তাদের। দেশে হাম পরিস্থিতির 3 মাস পর মৃত্যুর সংখ্যা কমে আসায় কিছুটা স্বস্তি আসে। বৃহস্পতিবার আবারও 9 জনের মৃত্যু নতুন করে শঙ্কা তৈরি করে, তবে তাদের কারোই নিশ্চিত হাম শনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ 10 দিনের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে হাম উপসর্গে মারা গেছে 42 জন, যাদের সবারই সন্দেহজনক হাম। আর একই সময়ে গড়ে 1000-এর বেশি আক্রান্ত হলেও কমেছে নিশ্চিত। হাসপাতালে ভর্তি শিশুদেরও দীর্ঘদিন চিকিৎসা চলছে উপসর্গ ধরেই। কারো জ্বর ঠান্ডার সঙ্গে র্যাশ, আবার কারো শ্বাসকষ্ট থেকে শুরু করে জটিল নিউমোনিয়া। বাচ্চার জ্বর, ঠান্ডা, কাশি, তারপরে হঠাৎ করে হাম। 1.5 মাস হয়ে গেছে, কাশি কমতেছে না। এখানে আসছি, নোয়াখালী দেখাইছি, দেখার পরে এখানে আসছি। সুস্থ হওয়ার পরে ওনারা বললো যে সুস্থ বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে যাওয়ার পরে 2 দিন পর থেকেই জ্বর আসে যায়, এরকম হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেদনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমলেও এখনই আত্মতুষ্টিতে ভোগা যাবে না, কারণ হামের বর্তমান পরিস্থিতিও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি। এই বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা, সর্বোচ্চ দায়িত্ব, সর্বোচ্চ করণীয় করতে হবে। এক মুহূর্তের জন্য আত্মসন্তুষ্টিতে ভোগা কিংবা হাল ছেড়ে দেওয়া যাবে না। এছাড়া হামের উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হচ্ছে তাদেরও হামের রোগী হিসেবে বিবেচনা করতে হবে বলে জানান এই বিশেষজ্ঞ। এটা বলা ভুল যে তার তো হাম সেরে গেছে, তারপরে সে নিউমোনিয়ায় মারা গেল, এটা হামে মৃত্যু না। না, এটাও হামজনিত মৃত্যু, কারণ হামের কারণেই তার নিউমোনিয়া হয়েছে, অন্য ইনফেকশন হয়েছে বা অন্য জটিলতা এসে মারা যাচ্ছে। কাজে এটা হামের মৃত্যু হিসেবেই গণ্য করতে হবে।
আক্রান্তরা সুস্থ হওয়ার পরও নিশ্চিত করতে হবে হাম পরবর্তী অন্তত 2 মাসের সতর্কতা, সেই সঙ্গে পুষ্টিকর খাবার ও ভিটামিন এ খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার উন্নয়ন ও দানের টাকা ব্যবস্থাপনা স্বচ্ছতা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক জরুরি সভা শেষে কথা বলেন মন্ত্রী। বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এবং দরগাহ, মসজিদ, মাদ্রাসার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। মাজারের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই মূল লক্ষ্য। আপাতত বিদ্যমান কমিটি নিয়ম অনুযায়ী দানের টাকা গণনা করবে এবং তা চলমান ব্যাংক হিসেবে জমা রাখা হবে বলেও জানান মন্ত্রী। স্বচ্ছতা আনয়ন এবং সামগ্রিক বিষয়টি নিয়ে একটি ভালো যুক্তিসঙ্গত যৌক্তিক সমাধানে পৌঁছার জন্য আমরা একটি কাঠামো ঠিক করেছি। এই কমিটিতে সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, উন্নয়ন সংস্থার প্রশাসক, বিভাগীয় কমিশনার, দরগার মতোয়ালি পরিবারের 2 জন প্রতিনিধি এবং মাদ্রাসা এবং মসজিদের 2 জন প্রতিনিধি থাকবেন। রাজধানীর বনানীতে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিয়েছে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধ গঠিত জাতীয় টাস্ক ফোর্স। সতর্ক করার পরও ওই ভবনে লার্ভা পাওয়ায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। সকালে বনানীর বিভিন্ন সড়কে এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, নগরবাসীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। প্রতিমন্ত্রী বলেন, কাউকে জরিমানা করা বা জেলে পাঠানো নয়, উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো এবং ডেঙ্গু মুক্ত নগর গড়ে তোলা। দেশের বাইরের খবর। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। পরপর 2টি শক্তিশালী কম্পনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235 জনে, আহত 1,500-এর বেশি, আর ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন 200-র মতো মানুষ। রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে শত শত ভবন ক্ষতিগ্রস্ত। নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে 40,000। উদ্ধার তৎপরতার সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। প্রথমে প্রচণ্ড কম্পন, এরপর চারদিকে ধস আর আতঙ্ক। এভাবে মুহূর্তের মধ্যেই থমকে গেছে ভেনেজুয়েলার স্বাভাবিক জীবন। পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটির বিস্তীর্ণ এলাকা। লাখো মানুষকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার মুখে। এখন পর্যন্ত দেশটিতে বহু মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাড়ছে আহতের সংখ্যাও। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলীয় লা গুয়াইরা ও রাজধানীর আশপাশের এলাকা। ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। মোবাইল ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক স্থানে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। বিরোধী দলের তৈরি একটি অনলাইন প্ল্যাটফর্মে এখন পর্যন্ত 11,000-এর বেশি নিখোঁজ ব্যক্তির তথ্য জমা পড়েছে। রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতিরও তথ্য পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। একই সঙ্গে এই দুর্যোগের প্রভাব দেশ জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সংস্থাটি। ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের বাঁচানোর লড়াইয়ে যুক্ত হচ্ছে একের পর এক দেশ। কারাকাসের জন্য দ্রুত ও কার্যকর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভার্জিনিয়া ও লস অ্যাঞ্জেলেস থেকে বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির মূল্যায়নে উপগ্রহ চিত্র ও আকাশপথের তথ্য সরবরাহ করছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধার করা। তবে এই দুর্যোগ কাটিয়ে ভেনেজুয়েলা ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শুধু যুক্তরাষ্ট্র নয়, কাতার, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইরান, তুরস্ক, ইউক্রেন ও রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ সমবেদনা ও সহায়তার হাত বাড়িয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছেন। পোপ লিও চতুর্দশ জরুরি ত্রাণ সহায়তা হিসেবে 1 লাখ ইউরো অনুদান দিয়েছেন। প্রায় 20 লাখ ইউরো সহায়তা দিয়েছে নেদারল্যান্ডসও। ভেনেজুয়েলার এই মানবিক সংকট কাটিয়ে উঠতে বৈশ্বিক সহযোগিতার বিকল্প নেই বলে মনে করছেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার। নাসরিন রুমি, সময় সংবাদ। এবার খেলার খবর। গ্রুপ পর্বের বিগ ম্যাচে রাত 1টায় মুখোমুখি হচ্ছে নরওয়ে ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। দুদলই ইতিমধ্যে নিশ্চিত করেছে রাউন্ড অফ 32। গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফ্রান্স। ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যেতে চায় দিদিয়ের দেশমের শিষ্যরা। এদিকে প্রথম 2 ম্যাচ জয় পাওয়ায় ফ্রান্সের বিপক্ষে ম্যাচও জয় নিয়ে আশাবাদী নরওয়ে। ফ্রান্সের কাছে যেমনটা প্রত্যাশা, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই ঠিক তেমনই ফুটবল উপহার দিচ্ছে ফ্রান্স। দিদিয়ের দেশমের বিদায়ী বিশ্বকাপে শিরোপা উপহার দিতে বদ্ধপরিকর লেস ব্লু। কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, মাইকেল ওলিসরাও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খুব গুছিয়ে এগোচ্ছেন। গেল 3 আসরে দলটির ধারাবাহিকতাও ঈর্ষণীয়। গ্রুপ চ্যাম্পিয়ন হতে নরওয়ের যে কোনো চ্যালেঞ্জের জবাব দিতে প্রস্তুত ফ্রান্স। মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকতে বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে ফ্রান্সের পথে দিদিয়ের দেশম। নরওয়ের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ জয়ী কোচকে পাচ্ছে না এমবাপ্পেরা। তবে কোনো ইনজুরির দুশ্চিন্তা না থাকায় নরওয়ের সাথে উইনিং মোমেন্টাম নিয়েই মাঠে নামবে ফ্রান্স। এদিকে 28 বছর পর বিশ্বকাপ খেলতে নেমে রীতিমতো একের পর এক চমক দেখাচ্ছে নরওয়ে। গ্রুপ পর্বে সেনেগাল আর ইরাকের বিপক্ষে দাপুটে জয়ে ইতোমধ্যে নিশ্চিত করেছে রাউন্ড অফ 32। চতুর্থ বিশ্বকাপ খেলতে এসে সেনেগালের বিপক্ষে জয়ের পর নকআউট পর্ব নিশ্চিত করে ভাইকিং স্টাইলে উদযাপন প্রমাণ করে কতটা নির্ভর দলটা। সাম্প্রতিক পারফরমেন্সেও অনুমান করাই যায় আন্ডারডগ তকমা নিয়ে আসা দলটি টুর্নামেন্ট থেকে প্রত্যাশার চেয়ে বেশি কিছু অর্জন করবে। সেরা ফর্মে আছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। বাছাই পর্বের 8টি ম্যাচের প্রতি ম্যাচেই গোল করেছেন। মোট 16 গোল করে বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই স্ট্রাইকার। নরওয়েও জিতেছিল সবকটি ম্যাচ। বিশ্বকাপেও সেই ফর্ম ধরে রেখেছে স্তালে সলবাকানের শিষ্যরা। ভাইকিংসদের শক্তিশালী আক্রমণ ভাগ যে কোনো প্রতিপক্ষের ঘাম জড়াতে যথেষ্ট। 2014 সালে 2 দলের শেষ দেখায় 4-0-তে ম্যাচ জিতেছিল ফ্রান্স। নরওয়ের শেষ 6 ম্যাচে জয় আসে 3টিতে, আর ফ্রান্স শেষ 6 ম্যাচ খেলে জিতেছে 5টিতেই। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। তারেক সেই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন সহযোগিতার আশ্বাস। তিস্তা মহাপরিকল্পনায় সহায়তা আগ্রহী বেইজিং। শোকের মিছিলে কারবালার বিয়োগান্ত ঘটনা স্মরণে মাতম। পবিত্র আশুরায় সারা দেশে তাজিয়ায় মানুষের ঢল। অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা, এগিয়ে যাওয়ার প্রত্যয়। এবং গুম খুনে জড়িতদের দ্রুত বিচারে কাজ করছে সরকার। ভুক্তভোগী পরিবারকে সহযোগিতার আশ্বাস এলজিআরডি মন্ত্রীর। জনকল্যাণমূলক উদ্যোগ নিলে সহযোগিতা করবে বিরোধী দল। এই ছিল বিকেল 5টার সময় সংবাদের এখনকার আয়োজন।